শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত, বনানী কবরস্থানে সমাহিত। শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাসভর থাকবে ভ্রাম্যমাণ আদালত, জানালেন প্রধানমন্ত্রী। বললেন, মুনাফার লোভে পণ্যে ভেজাল দিয়ে মানুষের ক্ষতি নয়। এবং রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে নানা কর্মসূচি, ৬ বছর পরেও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। বিচার কাজের ধীর গতিতে হতাশা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত ৮ বছরের জায়ান চৌধুরী। এর আগে তার জানাজায় সৃষ্টি হয় জনস্রোত। বনানীতে শোকতপ্ত স্বজনের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জায়ানের শেষ কৃত্যে অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ধ্বনিত হয় সন্ত্রাসবাদ রুখে দাঁড়ানোর প্রত্যয়। আজহার লিমন ও মুজাহিদ শুভকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। বিমানে উড়ে মা বাবার সাথে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল ৮ বছরের চঞ্চল জায়ান। নারকীয় সন্ত্রাসী হামলার শিকার হয়ে বিমানে করেই দেশে ফিরল জায়ান, কিন্তু লাশ হয়ে। বুধবার দুপুর ১টার কিছু আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জায়ান চৌধুরীর মরদেহবাহী ফ্লাইটটি। শোকার্ত শেখ ফজলুল করিম সেলিম নাতির মরদেহ গ্রহণের পর লাশবাহী গাড়ি রওনা দেয় বনানীর উদ্দেশ্যে। দুপুর ১:৩০টায় নানা বাড়িতে ফেরে নিষ্প্রাণ জায়ান। শোকের বাড়িতে সান্ত্বনা জানাতে তখন ভিড় করেন হাজারো শুভাকাঙ্ক্ষী। আদরের নাতিকে শেষবারের মতো দেখতে বনানীতে ছুটে আসেন জায়ানের নানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান তিনি। বেশ কিছুক্ষণ থেকে স্বজনদের সঙ্গে শোক ভাগাভাগি করে নেন তিনি। বিকেলে নানাবাড়ির পাশে চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের জানাজার আনুষ্ঠানিকতা হয়। এ সময় কান্না জড়ানো কণ্ঠে নানা শেখ সেলিম জায়ানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আপনার দোয়া করবেন আমার মেয়ে জানি এই ব্যথা সহ্য করতে পারে এবং আমার জামাই অতি সত্য সুস্থ হয়ে ওঠে। ছোট্ট জায়ানের জানাজায় মানুষের ঢল নামে। জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান ছিল অনেকের কণ্ঠে। মামনি সোনিয়া একটি লক্ষ্মী মেয়ে, তার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে। শুধু দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন পরিবারের সকলকে যেন সহ্য করার তৌফিক দান করে। একটা জায়গায় বোমা হামলা করে দিল, বাচ্চা সহ সবাই মারা গেল, তাদের কি অপরাধ ছিল? এই জায়ান তো নিষ্পাপ। ধর্ম নিয়ে যে নির্মম বর্বরতা, এটা আসলে খুবই ধিক্কারজনক এবং অগ্রহণযোগ্য। এরকম একটা নৃশংস ঘটনা জায়ানের জন্য খুব দুঃখজনক। এরপর বনানী কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত হয় জায়ান চৌধুরী। চোখের জলে তাকে চিরবিদায় জানায় স্বজনরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে সাভারের ঘটনাস্থল ও জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে সাভারে রানা প্লাজা ধসের স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি ওই ঘটনায় করা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। ক্ষতিপূরণ আর দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবি জানান নিহতের স্বজন ও আহতরা। বাসায় যে কাজ করে মানুষ, তাও তো মানুষ কাজ করতে পারবো না, তাহলে তারে কে কাজ দিব আর কে এই খাবারটা দিয়ে যাবো? কেউ কি জানবো আমার ঘরে আজকে চাল নাই, আমি খাইতে পারি না? নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন রানা প্লাজা ধসে আহত এই নারী। সেদিনের ভয়াবহ ভবন ধসে অকেজো হয়ে গেছে তার 2 পা। দেশের সবচেয়ে বড় ওই শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান 1136 জন। জীবিত উদ্ধার হন 2438 জন। অঙ্গহানি সহ গুরুতর আহত হন আরও 1169 জন। আর আজও নিখোঁজ রয়েছেন 206 জন। দুর্ঘটনার 6 বছর পরেও তাড়িয়ে বেড়ায় সেদিনের সেই দুঃসহ স্মৃতি। তাই তো নিহত সহকর্মী, স্বজন আর পরিচিত জনদের স্মরণে সকাল থেকে রানা প্লাজা ধসের স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। 14 দিন পর লাশ পাইছি রদরচন্দ্র মাঠে, ওখান থেকে আমি লাশ নিয়ে গেছি।
এখন পর্যন্ত ক্ষতিপূরণ পাইনি। আমরা দাবি চাই যে এই ভবন মালিকের এবং যারা ফ্যাক্টরির মালিক ছিল সবারই শাস্তি হোক এবং একবারে ফাঁসি হোক। তো আজকে 6 বছর পরে আইসা দেখি আমরা সোহেল রানা ছাড়া আর কেউ জেলখানায় নাই। ফলে আমরা পুনর্বার আমাদের দাবি ব্যক্ত করছি যে এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে। এদিকে জুরাইন কবরস্থানে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজন ও শ্রমিক সংগঠনের নেতারা। সেখানে দাফন করা হয়েছে অশনাক্ত 291 শ্রমিকের মরদেহ। এ সময় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ আজীবন চাকরির সমান 48 লাখ টাকা দাবি করেন তারা। আমরা দেখছি যে বিচার প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। আমরা অবিলম্বে দ্রুত বিচার দাবি করছি এবং তাদের ফাঁসি দাবি করছি। সর্বোচ্চ শাস্তির বিধান আমরা শ্রম আইন সংশোধন করার কথা বলছি। ক্ষতিপূরণ আমরা বলেছি যে এটা আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের শ্রম আইনের সবচেয়ে বড় দুর্বলতা যে আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থাটা কি হবে সেটা এখনো শ্রম আইনে অন্তর্ভুক্ত হয়নি। 2, যে নিহত হলে ক্ষতিপূরণ কত হবে। নিরাপদ কর্মস্থল শ্রমিক আইন প্রয়োগে আরও কঠোর এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাভারে রানা প্লাজা যেখানে ছিল সেখানে আজও ধ্বনিত হয় প্রিয়জন হারানোর হাহাকার। 6 বছর পরেও সে ঘটনায় আহতদের সমস্যার শেষ নেই। স্বেচ্ছাসেবকদের অনেকের মনোবল ভেঙে পড়েছে। পুনর্বাসন ও মামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি শ্রমিক নেতাদের। এদিকে ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণ না পেলে বিজিএমইএতে যোগাযোগের আহ্বান সংগঠনটির সভাপতির। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ওইখান দিয়ে দরবারে এইখান দিয়ে দরবারে কোনাখান দিয়ে দরবারে পোলা পাই না, কত চিনা চিনা মানুষ বাইরে হইতেছে, তো সবাইরে জিজ্ঞাস করি আমার ছেলেরে দেখছো, আমার ছেলের বড় দেখছো, কেউ পায় না। প্রিয় সন্তানের লাশ খুঁজে পাওয়ার বিবরণ দিতে গিয়ে এভাবেই ধরে আসে মায়ের গলা। স্বজনের শোক, রানা প্লাজার এই শূন্যস্থানে এখনো টেনে আনে স্ত্রী হারানো স্বামী, সন্তানহীন বাবাকে। মেয়েকে পায়নি, সব জায়গা দূরে আছে, অর্ধচন্ন মাঠ, তারপরেও পায়নি। ভালোবাসার মানুষ একটা কাছ থেকে হারিয়ে গেলে তার বুকে যে কত বড় একটাই হয় আমি বুঝাবার পারবো না। 2013 সালের 24 এপ্রিল যে কজন ভাগ্যবান বাড়ি ফিরতে পেরেছিলেন তাদেরই একজন রংপুরের জাহিদুল হক। প্রতি বছরই ছুটে আসেন সাভারে। দরকারি লোক আমাকে 3 দিন পর বাইর করছে। দেশের ভয়াবহতম শিল্প দুর্ঘটনার 6 বছর পেরিয়েছে। আহতরা এখনো নানা সমস্যায় জর্জরিত। ভালো নেই সে সময় উদ্ধার কাজে তৎপর স্বেচ্ছাসেবকরাও। 18 থেকে 20 ঘন্টা পরে আমাকে বের করা হয়। দিনের পর দিন হসপিটালে কাটাইছি। ডান পায়ে শক্তি পাই না, বুকে সমস্যা, চাকরিও দেয় নাই, আমাদের ক্ষতিপূরণও দেয় নাই। কত মানুষের জীবিত বাই করছে নিজে বলতে পারবো না, এবং আহত নিহত পচাগুলো লাশ 2 হাত দিয়ে টাইনা বাই করছে। আমি আমার মেয়ের খাড়া থেকে টাইনা এখনো রাত্রে ঘুমের ভিতরে টাইনি, বের হ না তো মারা যাবা। শ্রমিক নেতারা বরাবরের মতোই চাইলেন দৃষ্টান্তমূলক বিচার, আহতদের পুনর্বাসন। এই জায়গাটা যদি সরকার অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজের ব্যবস্থা এবং পুনর্বাসন করে তাহলেই হয়তো শ্রমিকদের একটু উপকৃত হবে। দ্রুত বিচার করে দেশে দৃষ্টান্তমূলক স্থাপন করা দরকার। শ্রমিকদেরকে মোটিভেশন করতে হবে, তারা যাতে সুস্থ থাকে সেভাবে দীর্ঘমেয়াদী তাদের চিকিৎসার ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করা রাষ্ট্রকেই করতে হবে। গবেষণা সংস্থা বিলসের তথ্য এরই মধ্যে ক্ষতিপূরণ বাবদ দেয়া হয়েছে 231 কোটি টাকা। এখনো ফান্ডে রয়েছে প্রায় 8.5 কোটি টাকা। বিজিএমইএ বলছে ক্ষতিপূরণ পেয়েছে সবাই। কারোর আর ক্ষতিপূরণ পাওনা নেই, কিন্তু এটির যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে আমাদের কাছে নিয়ে আসবেন, ধরিয়ে দিবেন, আমরা নিশ্চয়ই সেটাকে দেখব। ওই ঘটনার পরদিন ভবন মালিক সোহেল রানাকে প্রধান আসামি করে মামলা করা হয়। বর্তমানে 39 আসামির মধ্যে জেলে আছেন শুধু রানা। 32 জন জামিনে ও 6 জন পলাতক। মামলার আইনজীবী জানালেন, আইনি দীর্ঘসূত্রিতায় মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি আজও। সমস্ত কিছু টিপটপ আছে, সব রেডি করা আছে, শুধু স্টার্ট যদি হয়ে যায় তখনই আমরা খুব দ্রুততার সাথে আমরা শেষ করার জন্য চেষ্টা করব। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সাভারে আছেন রিপোর্টার শুভ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ সজল। আমি এখন রয়েছি সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে অস্থায়ী যে স্মৃতিস্তম্ভ সেখানে রয়েছে। দর্শক, আপনারা জানেন যে 2013 সালের 24 এপ্রিল মর্মান্তিক রানা প্লাজা দুর্ঘটনায় 1136 জন শ্রমিক নিহত হন এবং 2000-এর অধিক শ্রমিক আহত হন। তো আমাদের আজকের আলোচনার বিষয় রানা প্লাজা দুর্ঘটনা এবং এর পরবর্তী সময়ে আহত শ্রমিকরা কেমন রয়েছেন, তারা ক্ষতিপূরণ পেয়েছেন কিনা, বা নিহত যারা হয়েছেন তাদেরও পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ পেয়েছেন কিনা সে বিষয়টি, এবং কারখানার কর্মপরিবেশ কতটা উন্নত হয়েছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দর্শক, আমার ডান পাশে রয়েছেন
ইয়ানুর বেগম, উনি কাজ করতেন ইথারটেক্স অ্যাপারেলসে, এবং আমার তারও ডান পাশে রয়েছেন নীলুফার বেগম, উনি কাজ করতেন ফ্যান্টম অ্যাপারেলসে, এবং আমার বাম পাশে রয়েছেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার। আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো দর্শক, আমরা শুরুতেই যেতে চাই ইয়ানুর বেগমের কাছে। উনি কাজ করতেন ইথারটেক্স লিমিটেডে। তার কাছে জানতে চাইবো যে আসলে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তীতে উনি এখন কি অবস্থায় আছেন, চিকিৎসায় বা কেমন চলছে, আপনি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমি দেশবাসীকে সবাইকে বলতে চাই যে আমার বর্তমান অবস্থা অনেক খারাপ। আমি বর্তমানে এখন অসুস্থ, আর্থিক অবস্থা আমার খারাপ, তারপরে কোনো রকম সাহায্য সহযোগিতা আমার অবধি পৌঁছায় নাই। আমার এখন অক্ষমতা, চাকরি করার মতো শক্তি নাই, দুটা পাই আমার কাজ করে না। আমাকে কেউ ধরে নিলে আগায় যেতে পারি, একটা ক্যারেজের সাহায্যে আমি হাঁটা চলা করি কোনো রকম। আমার বর্তমানে আর্থিক অবস্থা অনেক খারাপ। আমার স্বামী একটা সাধারণ কাজ করে, তো যতটুকু পড়াশোনা জানে একটা সাধারণ মানুষের কাজ করার মতো ভালো, সে ওরকম তার ক্ষমতা আছে, কিন্তু তার চাকরি দেওয়ার জন্য তো অনেক টাকা দরকার হয়, কিংবা চাকরি চাইলেও আমারে চাকরি দেওয়া হয় না। আমাকে একসময় বলা হয়েছিল যে বিজিএম থেকে, যে তোমার যদি কোনো সময় পরিবারের কারো চাকরি দরকার হয় কিংবা তোমার যদি অনেক সমস্যা, আমি সব দায়িত্ব নিব। বিজিএম এর থেকে আমার সব দায়িত্ব নিবে বলছে, কোনো দায়িত্বই নেই। আমি ক্লাস 8 তামাক পড়াশোনা করার পরও এখনও পড়াশোনা করতে চাইলেও করতে পারি না। একটা বেসরকারি স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু ওখানেও তো বেতন দিতে হয়, পড়তে হয়। তো আমার লেখাপড়া করার জন্য যে আমার যতটুকু দরকার তাও নাই। আমি যে একটা গাইড কিনা পড়াশোনা করুম তাও নাই। আমি আজকে কিছুদিন হয়েছে পড়াশোনা আবার চালু করছি, কিন্তু স্কুলে যাইতে পারি, কিন্তু পড়াশোনার জন্য গাইড কেনার মতোও টাকা নেই। আমি দিন আনি দিন খাই। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, তো সে আজকে কাজে গেলে আমি খাইতে পারবো, কালকে কাজে না গেলে আমার খাওয়া বন্ধ। আমি মানুষের বাসায় ভাড়া থাকি। আজকে যদি ভাড়া দেওয়া হয় তাহলে আমাকে থাকতে বলবে, যদি ভাড়া না দেওয়া হয় চলে যাইতে বলবে। আমার বাসস্থান নাই, আমার কোনো ব্যবস্থা নাই। আচ্ছা ইথানুর বেগম, আপনার কাছে আমরা পরে আসবো। আমরা যাচ্ছি নীলুফার বেগমের কাছে। আপনার এখন কি অবস্থার মধ্যে দিয়ে চলছে আপনার জীবন, চিকিৎসা কার্যক্রমী বা কিভাবে চালাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম নীলুফা বেগম। আমি 5 তলা ফ্যান্টমে চাকরি করতাম, ওখানে সুইং অপারেটর ছিলাম। মানে এখন যে আমার সমস্যাগুলো, যে এই যে মানে 6 বছর, আজকে 6 বছর পূর্ণ হলো, আমরা প্রথম চিকিৎসাটা পাইছিলাম মনে হয় ফ্রি। আর এই 5 বছর ধরে দীর্ঘদিন আমার টাকা দিয়ে চিকিৎসা করছে। আমি যতটুকু পাইছিলাম ক্ষতিপূরণ পাই নাই, অথবা পাইছিলাম আর্থিক সহযোগিতা পাইছিলাম 3,30,000 টাকা। আমার চিকিৎসার বিষয়ে চলে গেছে 9 মাসে গেছে 4.5 লাখ টাকা। এখন বর্তমান মানে আমি সুদের উপরে টাকা এনে চিকিৎসা করতেছি। মানে এই যে ফেব্রুয়ারি 9 তারিখে আমার পাও করার ডিসিশন নিছে। এখন মনে করেন যে এই টাকার বিনিময়ে আমি পাও করতে পারতেছি না। মনে করেন যে আমার পাও এখন মনে করেন ক্যান্সারের দিকে চলে গেছে গা। এখন মনে করেন যে আমি সরকারের কাছে একটাই আবেদন, যে আমার এই পাও কাটলে আমার এই চিকিৎসার ভার বোঝা কে নিবে। আমার এখন মানে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার পাও কাটার পরে আমার প্লাস্টিকের পাও লাগবে, আমার একটা অস্থায়ী ঠিকানা লাগবে, আমার না একটা বাড়ি, না একটা ঘর, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার চিকিৎসা লাগবে। এবার আমার বাচ্চারা আমি লেখাপড়া করাইতে পারছি না, টাকার বিনিময়ে ভর্তি করতে পারি না। আমার পোলা এবার 5-এ উঠতো। কিন্তু আমার কাছে একটা রিকোয়েস্ট, যে এই যে রানা প্লাজারের 1148 জন নিহত পরিবার আর 2000 মতন আছে আহত পরিবার, এদের আমাকে যতটুকু প্রাপ্য ক্ষতিপূরণের এটা আমাদের দিয়ে দিক। এরা দিলে মনে করেন যে আমরা 2-3 বেলা না খাইতে পারি, আমরা 2 বেলা খাইতে পারবো, ডাল ভাত খাইতে পারবো, আমার বাচ্চারা আমি ঠিক মতো লেখাপড়া করাইতে পারবো। এখন মনে করেন যে আমার যে পায়ে ক্যান্সার হয়েছে, মনে করেন এই যে চিকিৎসার দরকার, আমি টাকার জন্য এই যাচ্ছি 1 বছর ধরে আমি চিকিৎসা করতে পারি। যখন আমি 1 বছর ধরে চিকিৎসা করতে পারি তখন আমার পায়ে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার হয়েছে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু এখন আমার দরকার যে চিকিৎসা, সঠিক চিকিৎসার দরকার। তো নীলুফার বেগম, আমরা আবারও আপনার কাছে হয়তো আসবো। তো দর্শক, আলোচনার এক পর্যন্তই রাখতে হচ্ছে। আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি রিচার্ডের কাছে, পরবর্তীতে আবার আমরা ফিরে আসবো। রিচার্ড। বিরতির আগে আলোচনা চলছিল রানা প্লাজা প্রসঙ্গে, আবারও চলে যাব আলোচনায় শুভ খানের কাছে।
বিরতির পর আবারও ফিরে এলাম। আগেই বলেছি যে আমাদের সাথে আলোচনার জন্য গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার রয়েছেন। তার কাছে আসলে জানতে চাইবো যে 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডির পর যে কারখানার সংস্কারে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, আসলে শ্রমিক সংগঠনগুলো এই উদ্যোগকে আসলে কিভাবে দেখছে সেটা তার কাছে জানতে চাইবো। যে জলিপা, আপনারা কি দেখছেন যে আসলে কতটা সংস্কার হয়েছে বা ক্ষতিপূরণ পেয়েছে কিনা আপনাদের? ক্ষতিপূরণের জায়গাটা থেকে শুরু করি আমি। প্রথমত হচ্ছে রানা প্লাজা ধসের পরে যারা মারা গিয়েছেন, নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ক্ষতিপূরণের বিষয়টা বলতে চাই। আমরা বেসিক্যালি দাবি করেছিলাম হচ্ছে তখন হচ্ছে আইএলও কনভেনশন অনুযায়ী নিহত শ্রমিকের পরিবারকে সারা জীবনের একজনের শ্রমিকের সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে, এবং যিনি স্থায়ীভাবে পঙ্গু শ্রমিক তাকেও হচ্ছে সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। কারণ আপনি এখানে নীলুফার আপা, ইয়ানুরকে দেখেছেন যারা হচ্ছে স্থায়ীভাবে আসলে পঙ্গু, তারা নীলুফার আপার পাটা তো একটা মারাত্মক জায়গার দিকে যাচ্ছে। ফলে ক্ষতিপূরণের জায়গাটা কিন্তু আমরা যে দাবি করেছিলাম সেই দাবির সাথে সঙ্গতিপূর্ণ হয়নি। টাকা আসছে, কিন্তু টাকাটা কিভাবে কোন দিক থেকে আসলে ব্যবহৃত হয়েছে, কেউ কেউ কিছু টাকা পেয়েছে, কেউ কেউ অল্প পেয়েছে, কেউ কেউ বেশি পেয়েছে, কিন্তু সারা জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ যেটা সেটা কিন্তু কেউই পায়নি। ফলে হচ্ছে এই দাবিটা এখন পর্যন্ত আমরা করে যাচ্ছি, যেটা আইএলওর দাবি। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে রানা প্লাজার শ্রমিকদের যে বিষয়টা আপনারাও জানতে চাচ্ছেন বারবার, শ্রমিকদের যে এই ক্ষতিপূরণ থেকে শুরু করে তারপরে অন্যান্য বিষয়, সেফটির প্রশ্নটা আর কি। সেফটির প্রশ্নটা আসলে যদি বলি, এখানে অ্যাকর্ড, অ্যালায়েন্স, ডাইফ এরা হচ্ছে শুরু করেছে, কিন্তু আমাদের 5,000-এর উপরে, 5,500-র উপরে হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সবগুলো এখনও সেফটি যথাযথভাবে হয়নি। আর নিরাপত্তার বিষয়টা তো শুধুমাত্র কারখানার স্ট্রাকচারাল, অবকাঠামোগত, ফায়ার এটাই দেখলেই তো হবে না, বয়লার অন্যান্য বিষয়গুলো আছে। তারপরে দেখেছেন রানা প্লাজার পরে হচ্ছে মাল্টিপ্লেক্সের বয়লার বিস্ফোরণ ঘটেছিল। ফলে হচ্ছে অনেকগুলো বিষয় মিলিয়ে যেভাবে একটা কারখানার নিরাপত্তার কথাটা ভাবা হয় সেভাবে কিন্তু এখন পর্যন্ত সেই জায়গাটা হয়েছে, সেটার পরিবর্তন রানা প্লাজার একটা ভয়াবহ হত্যাকাণ্ডের পরে কিছুটা হয়েছে, কিন্তু যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে কিন্তু এখন পর্যন্ত হয় নাই একটা বিষয়। আর একটা বিষয় আমরা বলতে চাই, আমাদের আরও কিছু দাবি ছিল, যে দাবিটা হচ্ছে এই যে রানা প্লাজা এরকম একটা হত্যাকাণ্ড, তাজরিনের একটা হত্যাকাণ্ড, সেগুলোর হচ্ছে দ্রুত বিচার সম্পন্ন হওয়া দরকার, এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। এটা আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত আমরা এই দাবিটা জানিয়ে গেছি, কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো সরাহা দেখি না। তারপরে হচ্ছে রানা প্লাজার সামনে আমরা আছি, পিছনে দেখেন রানা প্লাজাটা যেখানে ছিল এই জায়গাটা বাজেয়াপ্ত করে সেখানে হচ্ছে স্থায়ীভাবে যারা হচ্ছে পঙ্গু শ্রমিক তাদের পুনর্বাসনের জন্য আমরা বলেছিলাম, কিন্তু এই জায়গাগুলো যদি একটু আগানো যেত তাহলে তো একটা অবস্থার পরিবর্তন হতো। আরেকটা বিষয় হচ্ছে, এটা রানা প্লাজা বলেন, তাজরিন বলেন, এই ধরনের ঘটনার পরে যারা হচ্ছে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে আর কি, এমনকি দেখেন শুধুমাত্র ক্যান্সার না, গত 2 বছর আগে যেমন তাজরিনের একজন ক্যান্সারে মারা গেছেন, আমরা অনেক কষ্ট করে চিকিৎসা করেও তারা বাঁচাইতে পারি নাই। এরকম অনেকেরই কিন্তু ক্যান্সার সহ নানান ধরনের জটিল, শারীরিক জটিল মানে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন এর মধ্যে, এবং কেউ কেউ হচ্ছে মানসিকভাবে ট্রমাটাইজড আছে। ফলে হচ্ছে তারা কোনো কারখানাতে যদি চাকরিও নেয়, সেইখানে গিয়ে কিন্তু চাকরি করাও তার পক্ষে সম্ভব হয় না, কারণ কারখানার ভিতরে ঢুকি তার কাছে মনে হয় কখনো আসলে ভেঙে পড়বে, ধসে পড়বে, এই বিষয়গুলো আসলে আছে আর কি। ফলে হচ্ছে সার্বিকভাবে বিবেচনা করলে আমরা যে দাবিগুলো দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি, যে দৃষ্টান্তমূলক শাস্তি দোষীদের, এবং তারপরে হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা এবং সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের জায়গাটা, এই জায়গাগুলো আমাদের একটু বিবেচনা করা এখন দরকার, খুবই দরকার। বিজেপির পক্ষ থেকে যে পুনর্বাসনের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেগুলো কি, চাকরির যে ব্যবস্থা করা পরিবারের, সেগুলো হয়েছে? সেইগুলো যথাযথভাবে হয় নাই, কারণ আপনারা আজকে সারাদিন এখানে ছিলেন, অনেক শ্রমিকের সাথে কথা বলেছেন, এবং এখানে অনেক শ্রমিক দেখেছেন যারা আসলে যথাযথভাবে পুনর্বাসন, চিকিৎসাই পায় নাই। চিকিৎসা কোন জায়গায় যাব? তারপর হচ্ছে বিজিএমই তখন যখন রানা প্লাজা ধসে পড়ে মাত্র 14 কোটি টাকা দিয়েছিল। আর দেখেন তখন সারা দেশের মানুষ যারাই যেখানে চাকরি করেছেন তারা একদিনের আয় দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, বিবেকবান মানুষ তারা সহযোগিতা পাঠিয়েছেন, কিন্তু বিজিএম কিন্তু রানা প্লাজা ধসের পরে তারা একটা প্রণোদনা দাবি করলো, কারণ তারা মানে এরকম একটা হতাশ অবস্থা তৈরি করলো যে রানা প্লাজার ধসের ফলে তাদের ইমেজ নষ্ট হয়েছে, ফলে হচ্ছে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু ব্যবসার ক্ষতি কিন্তু হয়নি, আমাদের অর্ডার কমে নাই, এবং আমরা কিন্তু গত বছর শেষ দিকে $28 বিলিয়ন হচ্ছে আয় ছিল, এবং এখন এসে হচ্ছে $35 বিলিয়ন রপ্তানি আয় হয়েছে।
জলি তালুকদার, আপনার সাথে হয়তো পরবর্তীতে আবার আমরা কথা বলবো। তো দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আগামী দিনে নতুন কোনো ইস্যু নিয়ে হয়তো আপনাদের সামনে হাজির হব। তো ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিচার্ড। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আলোচকদের সঙ্গে নিয়ে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ খান। ভোক্তা পর্যায়ে যেতে যেতে ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য হয়ে যায় বলে এবার স্বীকার করলেন খোদ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। ওয়াসার পানি ব্যবহার উপযোগী নয় দাবি করে গতকাল ক্ষুব্ধ হয়ে যারা তাকে না ফুটানো পানি দিয়ে শরবত খাওয়াতে গিয়েছিলেন তারা মানসিকভাবে সুস্থ নয় বলে দাবি করেন তিনি। রাজধানীর পানি শতভাগ সুপেয়। ওয়াসা এমডির এমন বক্তব্যের ব্যতিক্রমী প্রতিবাদে মঙ্গলবার তাকে না ফুটানো পানি দিয়ে শরবত খাওয়াতে ওয়াসা ভবনে যান কয়েকজন ক্ষুব্ধ নগরবাসী। তবে শরবত না খেয়ে ওয়াসা কর্তৃপক্ষ লাইন ঠিক করে পরে শরবত খাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাদের কাছে। ব্যতিক্রমী প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানতে বুধবার ওয়াসা এমডির কার্যালয়ে গেলে তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওয়াসার অন্য কর্মকর্তারাও এমডির নিষেধে রয়েছে জানিয়ে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তবে টেলিফোনে সংস্থাটির এমডি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদের কর্মসূচি সাজানো ঘটনা বলেও উল্লেখ করেন। জানা দরকার যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানো নাটক না, শুনলেন না? সে আসে হলো চিপ একটা নেওয়ার জন্য। তাকে এই ষড়যন্ত্র কে করছে এটা উদ্ঘাটন করা উচিত। তার ভাই বলছে যে দেখেন একটু মাথায় গোলমাল আছে। নগরীতে সম্পূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব নয় জানিয়ে ওয়াসার এমডি বলেন, লাইনের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে প্রায় 40 ভাগ পানি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে একটা আনপ্লান্ড সিটি ঢাকা, তার মধ্যে 100% প্লান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এটিকে হয়? মানুষের বাসার ভিতরে ঢোকার পর 60.25 পাওয়া গেল যে কন্টামিনেশন নাই, অর্থাৎ অলমোস্ট 40% কন্টামিনেট হয়। আপনি তো 87% আমাদের স্টাডিতে পাই আমরা যে লিকেজ থেকে বিড়ম্বনার সৃষ্টি হয়। লাইনের সমস্যার দায় ওয়াসাকেই নিতে হবে জানিয়ে বুয়েটের এই বিশেষজ্ঞ বলছেন, না ফুটিয়ে কোনোভাবেই ওয়াসার পানি ব্যবহার করা যাবে না। 62% ভালো, 38% খারাপ, এই কথা বললে কিন্তু চলবে না। 100%ই ভালো হইতে হবে। 0.1% হোক, সেটাও সমস্যা দেখা দেবে, কারণ ব্যাকটেরিয়া কোনো অবস্থাতেই থাকা যাবে না। যেখানে লিকেজ ব্রোকেজ আছে সেগুলো রিপেয়ার করার দরকার। সেগুলো যদি তারা প্রপারলি ম্যানেজ না করে তাইলে কিন্তু যত পিওর পানি ইনলেটে পাঠানো হোক সেটা কিন্তু কন্টামিনেশন হবেই। তবে পানির পর্যাপ্ত সরবরাহ থাকলে ভোক্তা পর্যায়ে বেআইনি লাইন নেওয়া বন্ধ হবে বলেও মনে করেন তিনি। নিজস্ব ডিপটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ধানের ফলন বিপর্যয়ের পর এখন ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। বিগত বছরের অভিজ্ঞতা বিবেচনায় হাওর গবেষক ও উন্নয়ন কর্মীরা বলছেন, মধ্যস্বত্বভোগী ফরিয়া ও মিল মালিকদের দৌরাত্ম্য বন্ধ না হলে এবারও সরকারের ধান সংগ্রহ অভিযানের সুফল পাবেন না চাষিরা। ধান কাটা চলছে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওরে। জীবন ও জীবিকা নির্বাহের উপজীব্য বছরের একমাত্র অর্থকরী ফসল উঠতে শুরু করেছে কৃষকের গোলায়। কিন্তু ফলন বিপর্যয়ে ধান কাটার এই মৌসুম কৃষকদের কাছে এবার আসেনি উৎসবের উপলক্ষ হয়ে। কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার হতাশার পাশাপাশি ন্যায্য দাম পাওয়া নিয়ে হাওরের কৃষকদের মাথায় ভর করেছে আরেক দুশ্চিন্তা। নাই তার কিন্তু গিজন গিরস্তি খালি এই দিয়ে সহায়তা 6 মাসের পর সহায়তা এই উজুর। কিসের উপর? এই যে ধানের উজুর, ফসলের উপর। ধানের দামটা যদি পাই তাহলে ভালো চলতে পারি। ধানের যে মূল্যটা এটা আমরা পাই না। এখন পর্যন্ত অনেক কৃষক আছে, এখন পর্যন্ত ধরুন কিছু ধান রয়ে গেছে, এগুলো বিক্রি করতে পারে নাই। সরকার যে 1000 টাকার উপরে রেট দিয়েছে, 600 থেকে 700 টাকার উপরে আমরা কোনো ধানই বিক্রি করতে পারিনি। এটা বিরাট একটা ক্ষতি হয়ে গেছে কৃষকের। সরকার এবার 26 টাকা দরে ধান ও 36 টাকায় চাল কেনার ঘোষণা দিলেও ফরিয়া ও মিল মালিকদের দৌরাত্মে দাম পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকেরা। সরকারের গত বছর রেট দিয়েছে কত 1940 টাকা, আমরা পাইছি মাত্র আপনার 500-550 টাকা। আমরা ধান বিক্রি শেষ, সরকারের ঠিকই 1000 টাকা মন ধান বেচছে, আবার আমরা গেছি। সরকার রেট বেঁধে দেয় মনে হলো হইরা বেহারা কিনে, হইরা তো আর সঠিক দাম আমরা দেয় না। এই অবস্থায় সরকারের শক্ত নজরদারির পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক ধান ক্রয় কেন্দ্র স্থাপনের তাগিদ দিচ্ছেন উন্নয়ন কর্মীরা। কৃষক যে তার ফসল উৎপাদনে যে ব্যয় সে করে, সেই ব্যয়টার থেকে যদি সে বেশি দাম না পায় তাহলে তো কৃষক তার ধান তার গুলাই রেখে দিবে। প্রত্যেকটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র এবং সরকার নির্ধারিত দামে এটি ক্রয় করার ব্যবস্থা থাকতে হবে।
প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। কৃষকরা ন্যায্য মূল্য যাতে পায় সেই জন্যই আমরা সরকারের যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে কি বলে 26 টাকা দরে ধান কিনবে, সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে আমরা ধানটা নেব। শুষ্ক মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুর্গম হাওরের অনেক কৃষকই যথাসময়ে ধান নিয়ে আসতে পারেন না সরকারি খাদ্য গুদামে। ফলন বিপর্যয়ের কারণে এমনিতেই দিশেহারা হাওর অঞ্চলের কৃষকেরা। এরপরও যেটুকু ধান তাদের গোলায় উঠবে সেই ধানেরও উপযুক্ত মূল্য যদি তারা না পান, তাহলে এটি তাদের উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দেবে বলে মনে করছেন উন্নয়ন সংস্থার কর্মীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, হালির হাওর, সুনামগঞ্জ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত, বনানী কবরস্থানে সমাহিত। শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে নানা কর্মসূচি, 6 বছর পরেও দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। বিচার কাজের ধীর গতিতে হতাশা। 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানোর নাটক না। ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য স্বীকার করলেন এমডি। 1 ভাগ দূষিত হলেও ব্যবহার উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।